হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ সন্ধেবেলা মানে রবিবারের সন্ধেবেলা আপনাদের সবার সঙ্গে আরও কিছু ঘটনা শেয়ার করে নিতে চলেছি। অবশ্যই অলৌকিক ঘটনা। আমি সুদেষ্ণা আজকে শোনাবো দুটি ঘটনা। অবশ্যই ঘটনাগুলি আমার কাছে এই জন্যই বিশ্বাসযোগ্য বেশি হয়েছে, যিনি শুনিয়েছেন তিনি স্বয়ং আমার মা, এবং তিনি যার কাছ থেকে আরও একটি ঘটনা শুনেছেন তিনি ছিলেন আমার দিদিমা। তো দিদিমা এবং মায়ের জীবনের দুটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজ সন্ধ্যাবেলা। ঘটনাটা মা যখন বললেন, ওনার চোখ দেখে মনে হচ্ছিল উনি সেই ওনার ছোটোবেলায় চলে গেছেন। উনি যেভাবে বললেন যে উনি তখন খুব বেশি হলে ক্লাস 7 কি 8 পড়তেন। মানে কত যুগ আগের ঘটনা বলা বেশ মুশকিল, কারণ আমার মা এখন রীতিমতো বৃদ্ধা, অন্তত 78-79 বছর বয়স। উনি ক্লাস 8 পড়তেন, মানে তো বহু যুগ আগের ঘটনা। তো যাই হোক, উনি ঘটনার স্মৃতি রোমন্থন করতে করতে চোখ বুজে আস্তে আস্তে বলছিলেন যে সময়টা খুব সম্ভবত আগস্ট মাস হবে। এই জন্যই মনে আছে যে তারপর মাস দেড়েক মাস দুয়েক বাদে দুর্গা পুজো ছিল, এবং সেই সময়টা মা বেশ ধুলে ধুলে পড়া মুখস্থ করতেন। তো একদিন এরকমই একটু বেলার দিকে, ঠিক দুপুরও নয় ঠিক সকালও নয়, একটু বেলাবেলির দিকে 11:30-12টা এরকম হবে, মা বসে বসে পড়া মুখস্থ করছেন। এইবার প্রচণ্ড সেদিন বৃষ্টি পড়ছে। আগস্ট মাস, সেই সময় তো আমাদের মতন এত মানে বৃষ্টির জন্যে হাহাকার করতে হতো না, প্রচুর বৃষ্টিপাত হতো। সেই সময় কেন, আমরা যখন ছোট ছিলাম তখনও প্রচুর বৃষ্টির মুখ দেখেছি। এখন তো যেন বৃষ্টির মুখ দেখতে গেলেও একেবারে ঈশ্বরের মতো সাধনা করতে হয়। তো যাই হোক, সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। মা বসে বসে পড়া মুখস্থ করছেন। হঠাৎ বীভৎসভাবে একটা ধড়াম করে আওয়াজ হলো, এবং আওয়াজটা দূর থেকে আসলেও মা তখন মানে সেই সময় তাৎক্ষণিকভাবে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন। যতই হোক কত মানে সেই সময় তো ছোট, আর ওই সময়ের বাচ্চাগুলো তো এখনকার বাচ্চাদের মতন এত মানে তৈরি ছিল না, ভীষণ একটু মানে বাড়ি থেকে বেরোতো না, বুঝতো কম। তো সেই আওয়াজটা শুনে মা রীতিমতো ঘাবড়ে যায়, এবং মা বলছে এমনিতেই ভয়ে ভয়ে পড়া মুখস্থ করছিলাম, কারণ যার কাছে পড়তেন তিনি হচ্ছেন মায়েরই এক কাকা, মাস্তুতো কাকা। তো তার একটা আতঙ্ক তো ছিলই, ওই কাকা ছিলেন বড্ড রাগী, পড়া না পারলেই দিতেন একেবারে কঞ্চির বাড়ি হাতের মধ্যে, পিঠের মধ্যে। তার উপরে হঠাৎ ওরকম একটা বীভৎস বিকট আওয়াজ, যেন বিশাল কিছু একটা ধড়াম করে পড়লো, ভেঙে পড়লে যেরকম হয় বাড়ির থাম থাম এরকম কিছু। এরপরে মা ভয়ের চোটে ঘরে গিয়ে থরথর করে কাঁপছে। তো ঘটনা যেটা ঘটেছিল, ওই মধ্যম গ্রামের কাছাকাছি একটি জায়গা আছে তরুণকান্তির বাগান। সেখানে আবার বাগানের মধ্যে দুটো ভাগ ছিল, একটা স্যান্ডিলের বাগান, একটা ভূতের বাগান নাকি এরকম কিছু একটা নাম। তো যেটা ওই স্যান্ডেলের বাগান এরকম কিছু একটা নাম, ওইখানে বাগানটিতে সেদিন একদল লোকের, তখনকার দিনে লোক মানে এখনকার দিনে যেমন ছেলেমেয়েরা পিকনিক করে 20-22 বছর, এখনকার দিনে কিছুই না, কিন্তু তখনকার দিনে ওটা বেশ ভালোই ধরা হতো বয়সটা। এরকম কিছু লোক আর কি, মানে ছেলে, একদল ছেলে মহিলা বাচ্চা পিকনিক করবার জন্য ঠিক করেছিল ওই বাগানটিতে।
এবং বেশ হৈ হৈ করে বাস ভাড়া করে ওরা আসছিলেন। ওই সান্ডিলের বাগানে পিকনিক করা হবে, অনেকটা দূর থেকেই তারা আসছিলেন। কোন জায়গা থেকে সেটা আজকের দিনে আর মায়ের মনে নেই। বললেন যে বহু দূর থেকেই আসছিল এবং একটি বাসে করে তারা আসছিল। এবং সেই সময় তো এত পাকা রাস্তা বা এত ছিল না, চারিদিকে প্রচুর জঙ্গল, বড় বড় গাছ, থামের মতন বড় গাছ, এরকমও প্রচুর মানে সেই সময় ছিল। এইবার ওনারা যখন আসছেন তখন কোনো একটি গাছের গোড়ায় এরকম জল থেকে আর কি জল চুঁইয়ে চুঁইয়ে পড়ে মাটির এটা ঢিলে হয়ে গেছিলো, মাটির যে বাঁধনটা ঢিলে হয়ে গিয়েছিল। এবং ঠিক বাসটির মাঝামাঝি জায়গায় যখন ওরা আসছে তো একটা গাছ ওরকমই একটি গাছ মাটির গোড়া থেকে একেবারে উপড়ে বাসটির উপর পড়ে। এবং সেটা এতটাই ভারী এবং মানে গুঁড়িটা এতটাই মোটা ছিল, বাসটি একটা ছোটোখাটো বাস, মানে এখনকার দিনে কীরকম বলবো, ওই সাদা সাদা যে বাসগুলো হয় না, ছোটো একটু সাইজে ছোট, ওই ধরনের বাস ছিল এবং একটু পলকা টাইপের ছিল। তো ওই ভারী গাছটি বাসের ওপর পড়ার পর বাসটি পুরো থেঁতলে যায়, উল্টে পড়ে। এবং সেই সময় মানে যারা যারা ভেতরে ছিলেন কেউই প্রায় বাঁচেনি। দু একজন কোনো ক্রমে বেঁচেছিল, নয় পঙ্গু হয়ে, নয় খোঁড়া হয়ে, কানা হয়ে, এরমভাবে। কিন্তু বাকি যারা ছিলেন প্রত্যেকেই প্রায় মারা গেছিলেন। শুধু তাই নয়, মাথার ঘিলু ফেটে গেছিল, চারিদিকে রক্তারক্তি পিষে গিয়েছিল, এরকম বহু ঘটনা ঘটেছিল। কারুর বাসের জানলা দিয়ে হাত ঝুলছে, কারুর পা কেটে বেরিয়ে এসছে, পালাবার চেষ্টা হয়তো করেছিলেন কেউ কেউ, কিন্তু বাঁচতে পারেননি। এরকম একটা বিচ্ছিরি অবস্থা। এবার মা যেই কাকার কাছে পড়তেন, পরে এসে তিনি ব্যাখ্যা করছেন ঘটনাটা, কারণ সেই সময় তিনি ওই স্থানে পৌঁছন আর কি, ওনার বাড়ি ওখানেই কাছাকাছি ছিল, স্থানীয় বাসিন্দা ছিলেন। উনি ওই জায়গায় পৌঁছে মানুষদের উদ্ধার করেছিলেন, মানে যতটা পারা যায়, যা যা করণীয় সেই সব করেছিলেন। উনি ওখানে উপস্থিত ছিলেন এবং ঘটনার ভয়াবহতা উনি যেভাবে বিবরণ দিয়েছিলেন, মায়েরা শুনেছিল। মায়েদের শোনাবার জন্য তো উনি নিশ্চয়ই বলেননি, উনি বলেছিলেন আমার দিদিমা, দাদু, এনাদের কাছে। কিন্তু এদেরও কানে এসছে, কারণ বাচ্চাদেরকেও এইসব বলে ভয় দেখাবার কোনো চেষ্টাই সেই যুগে করেননি, সেই সময় আর কি, বা এখনও কোনো আত্মীয় স্বজন সেটা নিশ্চয়ই করেন না। তো সেই মায়ের কাকা উনি ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন, কারুর মাথাটা একেবারে জানলার এখান দিয়ে কেটে বেরিয়ে এসছে, গলাটা এরকম ঝুলছে, কারুর হাত বেরিয়ে এসছে, কারুর পা বেরিয়ে এসছে, কারুর মাথার ঘিলু থেতলে গেছে। আমরা উদ্ধারের চেষ্টা করছি, কিছুটা পেরেছি, কিছুটা পারিনি। তারপরে যা যা হয় আর কি, পুলিশের সাহায্য নেওয়া হয়েছে, আরও ওইখানে যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন আরও অনেকেই এগিয়ে এসছেন। এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার পর সব জায়গা পরিষ্কার করা এইসব তো হলো, ওই জায়গা উদ্ধার করে বাসটিকে অন্য জায়গায় পাঠানো, এই সমস্তই গ্রামবাসীরা বা ওখানকার লোকেরা ছিল। সেই সময় ওটাকে গ্রামই বলা যেত। তো এখনকার মতো ঝাঁ চকচকে রাস্তাও ছিল না, আর গাছপালা ভর্তি, এবং গাছগুলো এরকম অবস্থা ছিল। এবং সে তো আরও একটা কথা বলা হয়নি, মা যেটা বলেছিলেন, ওই সময় তরুণকান্তির বাগানে বিষ্ণুযজ্ঞ হচ্ছিল, আর বিষ্ণুযজ্ঞর কিছুটা দূরেই ওদের স্পটটা ছিল। তো সেসব যজ্ঞ তো ভেসেই গেছে। একটা মানে আটচালা মতো ছিল, সেখানে যজ্ঞটা হচ্ছিল, তুমুল বৃষ্টি, বাজ পড়া, তার মধ্যে ঘটল এই ধরনের ঘটনা। এইবার মায়েদের এক বান্ধবী ওই বাড়ি মানে ওই জায়গাটারই কাছাকাছি এক জায়গায় থাকতো, আর মায়ের ওই কাকা যিনি পড়াতেন তিনি তো থাকতেনই, আগেই বললাম। কিছুদিন বাদে থেকে, মানে দু একদিন পরে থেকে, ওই তো ঘটনার স্থান পরিষ্কার করতে করতেও বেশ খানিকটা সময় চলে গেছে।
এরপর শুরু হলো 2-3 দিন বাদ দিয়ে মাঝরাত্রে বা দুপুরবেলা একটু যখন শুনশান হয়ে যেত, সবাই ধরো কাজ করতে করতে যে যার মতন একটু বিশ্রাম নিচ্ছে কাজ শেষে, আমাকে একটু জল দাও, একটু জল দাও, জল জল করে চারিদিকে কলরব উঠত। এবার এরা প্রথমে বুঝতে পারেনি ঘটনাটা কি, কে জল চাইছে। পরে ওরা বুঝতে পারেন যে যারা ওই অপঘাতে মারা গিয়েছিলেন তারা ওই মৃত্যুর সময় তো চিৎকার করেই ছিলেন, এবং তারপরেও মানে ওনাদের আত্মা মুক্তি তো পায়নি, ওরাই ওই কোলাহলটা করতো। একজন নয়, একসাথে বহুজন মিলিয়ে আমাকে একটু জল দাও, জল জল করে চারিদিক থেকে এরকম আওয়াজ আসতো। এবং মায়ের এক বান্ধবী যে যে থাকতো আর কি ওই ঘটনাস্থলের কাছাকাছি, তারা দুপুর থেকে জানলা ফানলা দিয়ে দিত। এত আওয়াজ, মানে ওরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে যেত। ওই কাকাও এই ঘটনা মানে অনেকবারই শুনেছেন। তো তারপরে আর কি একটা ওখানে যজ্ঞ করা হয় বা শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করা হয়, নাম না জানা মৃত ব্যক্তিদের যাতে পিণ্ডদান করা যায়, তাদের উদ্ধার হয়, এই ধরনের ওখানকার সমস্ত স্থানীয় বাসিন্দারা মিলে একটা ব্যবস্থা করেছিলেন। তাও প্রায় বছরখানেক বাদে, এই বছরখানেক ধরে ওই জায়গাটিতে শোনা গিয়েছে এরকম জলের জন্য আকুতি মিনতি। মা বলে আমি এত জোর ভয় পেয়েছিলাম ওই আওয়াজটাতে, এবং মায়ের যেটা বাপের বাড়ি ছিল সেটা কিন্তু বেশ খানিকটা দূরে, বারাসাতের দক্ষিণ পাড়ার কাছাকাছি, এবং স্থানগুলো এতটাই ফাঁকা থাকতো সেই যুগে, সেই সময়টাতে মধ্যমগ্রামের কাছাকাছি, মানে একটু আগে ওই তরুণকান্তির বাগানে এই ঘটনাটি ঘটেছিল, কিন্তু মায়েরা শুনতে পেয়েছিল সেই দক্ষিণ পাড়া থেকে, এত জোর আওয়াজটা হয়েছিল। তো আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছিল, এবং এখন তো আর ওই সব জায়গার সঙ্গে কোনো যোগাযোগই নেই। মাও বৃদ্ধা হয়েছেন, আর আমারও ওই সব জায়গায় যাতায়াত নেই। তা এখন কি অবস্থা? হ্যাঁ, তবে শুনেছি প্রচণ্ড ডেভেলপ করেছে জায়গাগুলো, রাস্তাঘাট, বিল্ডিং সব কিছুই অনেক উন্নত হয়েছে, মল ফল হয়েছে, প্রচুর ফ্ল্যাটও হয়েছে, কিন্তু সেই সময় তো এই জিনিসগুলো ছিল না, সুতরাং আওয়াজটা অত দূর পর্যন্ত পৌঁছতে পেরেছিল, যেহেতু ফাঁকা জায়গা ছিল। তাই এই ছিল মায়েদের জীবনের ঘটা একটা ঘটনা। এবার চলে যাই আমার দিদিমার জীবনের একটি ঘটনা, যেটা মায়ের কাছে দিদিমা শেয়ার করেছিলেন। এটিও মায়ের মুখ থেকেই শুনেছি, এবং হয়তো সেই যুগে উনি যেভাবে বুঝেছিলেন ব্যাপারটাকে সেইভাবেই ব্যাখ্যা করেছেন। তা আমার দিদিমা ওখানে বারাসাতেই একটি বাড়িতে খেলা করতে যেত। তো দিদিমার এক বান্ধবী ওই একটা বেশ মানে বড় বাড়ির বড় বংশের মেয়ে ছিল। তো ওই সময় না সব তো বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যেত, 8 বছর 9 বছর 12 বছর সব মেয়েদের বিয়ে হয়ে যেত, তার আগেই হয়তো হয়েছে। তো ওই সময় আমাদের মতো যেমন মানে আমাদের এখনকার দিনে জামা কাপড়ে যেমন মাল্টি দরজার আলমারি আছে, তো সেই যুগে ছিল সিন্দুক, লোহার সিন্দুক, কাঠের সিন্দুক, এরকম মেয়েটির আর কি বিয়ে ঠিক হয়েছে, মানে দিদিমার বান্ধবী। আমি আমার দিদিমাকে চোখে দেখিনি, উনি অনেক কম বয়সেই মারা গিয়েছিলেন, 62-63 বছর বয়সে। তা তিনি যখন ছোট ছিলেন সেই সময়ের ঘটনা। দিদিমার বান্ধবী, তার বিয়ে ঠিক হয়েছে, দিদিমারও তার কিছুদিন মানে বছরখানেক বাদেই বিয়ে হয়। তো ওরা খেলা করছে, আরও পাড়ার 3-4টি মেয়ে ওই বাড়িটিতে গিয়ে হাজির হয়েছে, জড়ো হয়েছে, তারাও নিমন্ত্রিত, যে বাচ্চাগুলো সব একসাথে বড় হচ্ছিল, একজনের বিয়ে হয়ে যাচ্ছে, সবাই মিলে তখন মানে বেশ সুন্দর করে সাজানো হয়েছে,
দিদিমার ওই বান্ধবীকে, তার নাম আমার মা বলতে পারেননি। তো যেটা দিদিমা বলেছিলেন, ডাক নামটা বলেছিলেন মনা। এবার মনাকে বেশ একটা লাল টুকটুকে ছোট্ট শাড়ি পরানো হয়েছে, মাথায় একটা ছোট্ট লাল ওড়না দিয়ে, বেশ গয়না টয়না পরিয়ে, গলায় হাতে নাকে পায়ে মল পরানো, খুব সুন্দর করে সাজানো হয়েছিল, কারণ ওনার বাবা ছিল বেশ সম্ভ্রান্ত একজন মানুষ। তো ওরা খেলতে খেলতে লুকোচুরি খেলবে ঠিক করে। তা দিদিমা প্রথমে বলে, লুকোচুরি আজকের দিনে আর কোথায় লুকোবো, সবাই তো চারিদিকে ঘুরছে, কেউ না কেউ বলে দেবে, আমাদের লুকোনো হবে না। তখন মনা যিনি ছিলেন তিনি বললেন, এই আমি অনেক ভালো ভালো লুকোনোর জায়গা জানি, তোদের মানে চিন্তা করতে হবে না, চল না একটু লুকোচুরি খেলি, চল না একটু লুকোচুরি খেলি। এইভাবে ফোর্স করতে থাকেন। এরকম চলতে চলতে হঠাৎ ওরা লুকোচ্ছে। এবার যে হয় না, যিনি খুঁজবেন, এরকম একটা ব্যাপার থাকে। মনা করেছে কি, ওই একটা বিশাল লোহার সিন্দুক ছিল, তাতে কাঁসা পেতল তারপরে অনেক রকম বাসন ছিল। ওই ডালাটা সেই সময় খোলা ছিল। মনা ভেবেছে, মানে ভেবেছিল আর কি, এরকমই হয়তো কিছু হয়ে থাকবে, কারণ তাকে তো পরে অনেক মানে বাজে অবস্থায় পাওয়া গিয়েছিল। এটা হয়তো ওনার মনে হতে পারে। উনি গিয়ে লুকিয়েছিলেন ওই সিন্দুকটাতে, এবং সিন্দুকটাতে উনি যখন যান, ওর মধ্যে লুকোন, বেশ বড় সিন্দুক, আর ও তো একটা পুচকি বাচ্চা। ডালাটা কোনোভাবে হয়তো পড়ে যায়, লোহার ভারী সিন্দুক, তার ডালাটা পড়ে গেছে এবং সেটা আটকে যায়। এবার বাচ্চারা তো যে যার লুকিয়েছিল, এবার মনাকে আর কেউ খুঁজে পাচ্ছে না, চারিদিকে খোঁজ 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 অনেকক্ষণ হয়ে গেছে। বাচ্চাগুলো ভয় পেয়ে গিয়ে যে যার বাড়ি চলে যায়, কেউ কিন্তু কিচ্ছু বলে না, বাড়ি টাড়ি চলে গেছে। এদিকে মনাকে আর পাওয়া গেল না, কারোর মাথাতেও আসেনি যে বাসনের ওই সিন্দুকটা একবার খুলে দেখি। যেটা ওদের একটা স্টোর রুমের মতোই ছিল, দালানের এক প্রান্তে একটা ঘর ছিল ছোট, তার মধ্যে ওইখানটা থাকতো সিন্দুকটি। সারা বাড়িতে খোঁজা হলো, পাওয়া গেল না। তারপর পুলিশ এসেছিল, বহু তল্লাশি হয়েছে, কোথাও পাওয়া যায়নি। এরপর মাঝরাত্রে বা একটু সন্ধে হলে বা দুপুরবেলা ওই মনার বাড়ির যারা লোকজন ছিলেন তারা শুনতেন একটা কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নাটা কোন দিক থেকে আসছে কেউ বুঝতে পারতো না। এবার ওরা ভাবতো কে কাঁদছে, মনাকে তো আর পাওয়া যায়নি। সবাই মানে ভীষণ বিমর্ষ হয়েছিল। মনার মা বিছানা নিয়েছিলেন আর কি, শয্যা নিয়েছিলেন। উনি কারোর সাথে কথাও বলতেন না তারপর থেকে, একদম এক প্রকার ডিপ্রেশনে চলে গেছিলেন। এবার দুপুরবেলা রোজ ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না। রাত্রিবেলা মনার বাবা প্রায় দিনই স্বপ্ন দেখতেন, কিরে আমাকে খুঁজবে না, কিরে আমাকে খুঁজবে না, দেখো না আমি আছি তো, আমি আছি তো, খোঁজো আমাকে খোঁজো, এরকমভাবে মনা আর কি আর্জি জানাতো। ওর বাবা তারপরেও বাড়ির সব জায়গায় খুঁজতো, বাগানে খুঁজতো। ওদের হঠাৎ ধারণা হয়েছিল মনা খেলতে খেলতে কোথাও যেন হারিয়ে গেছে, কেউ হয়তো কিডন্যাপ করেছে, এরকম অনেক কিছু ওরা ভেবেছিল। এরপর প্রায় বছর খানিক বাদে মনার বাবার মনে হয়েছিল মনার বিয়ের গয়না, বাসনপত্র, ওগুলো আর রেখে কি হবে, ওগুলো আর স্মৃতি হিসেবে রেখে বাড়িতে লাভ নেই, বিক্রি করে দিই বা কাউকে দিয়ে দিই। মনার বাবা আর কাকা মিলে হঠাৎ ঠিক করলেন যে চল তো ভাই, বাসনগুলোকে না সব আত্মীয়দের দিয়ে দেবো, আর বাড়িতে রাখতে আমার ইচ্ছা করে না। আর ওর বন্ধুদের ডেকে জামা কাপড়, মনার শাড়ি টাড়ি সব পুরনো দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তখনও একটা বন্ধু ওর মুখ থেকে কিছু বার করেনি, ইভেন আমার দিদিমাও না। তো তারপর একদিন ওরা দুই ভাই মিলে দুপুরবেলা সিন্দুকের কাছে গেল। সিন্দুকটা তখন ধুলো ভর্তি হয়ে গেছে, মানে মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে ঘরটা, সিন্দুকের ধুলোর পরত।
অনেক পরিষ্কার ঝরিষ্কার করার পর ওই ঘরে ঢোকাই যাচ্ছিল না, এত একটা বিশ্রী গন্ধ। এরপর ডালাটা যখন খোলা হলো, মনার বাবা আর কাকা চমকে ছিটকে পেছন দিকে চলে গেল। দেখা গেল একটা ছোট্ট বাচ্চার কঙ্কাল, লাল একটা ছোট্ট কাপড় পরা, এত এত গয়না পরা, মাথায় একটা লাল ছোট্ট ওড়না। এই দৃশ্য ওরা দেখবে কল্পনার বাইরে ছিল, এবং দেখার সাথে সাথে মনার বাবা অজ্ঞান হয়ে যান, জ্ঞান হারান। অনেক বাদে ক্যান্টান যখন ফেরে, ওখানে আরও সবাই মিলে উপস্থিত হলেন, বাচ্চাটিকে বার করা হলো। তখন সে একটি কঙ্কাল, গা ভর্তি গয়না, একটা ছোট্ট লাল শাড়ি পরা, মাথায় একটা ছোট্ট ওড়না ছিল। এই ছিল বাচ্চাটির জীবনের একটি করুণ কাহিনী। এবং ওখান থেকে মুক্তি পেতেই সে এরকম স্বপ্নে দেখা দিত। এই দৃশ্য দেখবার পর থেকে ওর বাবা বহুদিন অসুস্থ ছিলেন, আর মা তো আগেই তার শরীরের সমস্ত শক্তি, মুখের ভাষা সবই হারিয়েছিলেন। তারপরে কি মানে শ্রাদ্ধ শান্তি করা হয়েছিল নিশ্চয়ই, এবং সেসব আর জিনিসপত্র রাখা হয়নি। তো সিন্দুকটি হয়তো কাউকে দেওয়া হয়েছিল, কি করেছিল সেটা আর আমরা জানি না। এই ঘটনার পরে যখন একটু সবাই ধাতস্থ হলো, তখন ওই ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলি, যারা ততদিনে বেশ বড় হয়ে গেছে, একটু তো বড় হয়েইছে, তাদের ডাকা হলো। তারা ভয়ে ভয়ে পায়ে পায়ে গিয়ে হাজির হলো। তাদের যখন জিজ্ঞেস করা হলো, তখন তারা বলতে লাগলো, আমরা তো লুকোচুরি খেলছিলাম, ওই আমাদের বারবার বলেছিল লুকোচুরি খেলতে, আমরা খেলতে চাইছিলাম না। বলেছিল একটা খুব ভালো জায়গা আছে, অনেকগুলো জায়গা আছে, তোদের এক এক করে চিনিয়ে দেবো, কিন্তু লুকোচুরিটা খেল। তারপরে ওকে আমরা আর খুঁজে পাইনি। ও যে কোথায় গেল, কোথায় লুকোলো, আমরা কেউ আর খুঁজে পাইনি। তাই জন্য আমরা ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গিয়ে আমরা যে যার বাড়ি চলে গিয়েছিলাম বলে ওরাও খুব কাঁদছিল। একদম ছোট্ট বয়সের বাচ্চা বাচ্চা বন্ধু তো সব, ওরাও হাউ হাউ করে খুবই কেঁদেছিল। এই ছিল সেই সময়ের একটি করুণ ঘটনা। মৃত্যুর পর থেকে বাচ্চাটি জানান দিত বাড়িতে, আমাকে খোঁজো, আমাকে এ করো, আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতো, কান্নার আওয়াজ পাওয়া যেত বাড়িতে। তো আস্তে আস্তে এমনও হয়েছে যে বাচ্চাটির মা আর বেশি দিন বাঁচেননি, 2-1 বছর ছিলেন, তিনিও মারা যান। এবং বাবা শেষ জীবনে মানে ওই প্যারালাইসিস মতো হয়ে গিয়েছিলেন, কারোর সাথে কথাও বলতে পারতেন না। এই ছিল সেই সময়ের, সেই যুগের, মানে সেই সব দিনের 2টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দুটোই আমার মায়ের মুখ থেকে শোনার পর ভীষণ একটা ভয়ের থেকে, ভয় তো করেনি, ভীষণ একটা দুঃখ লেগেছে, একটা খুব যেন খারাপ লাগা, একটা মন খারাপ, এরকম একটা অনুভূতি হয়েছে। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে প্রতিবারের মতো আবারও রিকোয়েস্ট করছি, আপনাদের জীবনে বা পরিচিত কারোর জীবনে এরকম কোনো অলৌকিক বা দৈবিক ঘটনা ঘটে থাকলে আমার সঙ্গে শেয়ার করবেন। ডেসক্রিপশান বক্সে মেল আইডি তো দেয়াই থাকে, আপনারা লিখে পাঠাতে পারেন ঘটনা, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে, আপনারা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। আমি অবশ্যই এই চ্যানেলে আপনাদের যাদের নাম জানাতে কোনো অসুবিধে নেই, বা তাদের নাম করে, এবং যাদের অসুবিধে আছে তাদের নাম না করে, নাম পাল্টে ঘটনা অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। নিজেদের মধ্যে যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন প্রচুর শেয়ার করবেন। যারা ভাবেন যে বা বিশ্বাস করেন না, তাদের জন্য বলি, এন্টারটেনমেন্টের জন্যই না হয় ঘটনাগুলো শুনবেন আর শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার পরিবারের অংশ হিসেবে, কারণ আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। সঙ্গে থাকলে মনে জোর পাবো। আজ শুভরাত্রি জানিয়ে ঘটনা বলা শেষ করছি। শুভরাত্রি।